কুয়েট উপাচার্যের অপসারণ সহ ৬ দাবি নিয়ে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা কথা বলবেন প্রধান উপদেষ্টার সঙ্গে। চাঁদাবাজি কিছুটা বন্ধ হলেও বেড়েছে ছিনতাই ডাকাতি, বলছে র্যাব। পুলিশকে দলদাস না হওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সরকারি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া স্বীকৃতি বন্ধ সহ ৫ দাবি। ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ, জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি। বসন্তের শুরুতেই কয়েক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতে দিনাজপুর, রংপুর, বগুড়ায় ৩ জন নিহত। কুয়েট উপাচার্যের অপসারণ সহ ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাস নিরাপদ না হওয়া পর্যন্ত অনলাইনে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। সকাল ৮টার দিকে ক্যাম্পাস থেকে ২টি বাসে করে ৮০ জন শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, সন্ত্রাসীরা চিহ্নিত, কিন্তু মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। প্রতিনিয়ত হুমকি দেয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ক্যাম্পাস তাদের জন্য নিরাপদ নয় উল্লেখ করে আন্দোলনকারীরা বলেন, উপাচার্যের অপসারণ সহ ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে না ফেরার ঘোষণাও দেন আন্দোলনকারীরা। এদিকে ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের জেরে অচল কুয়েট। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা ক্যাম্পাসের ভিতরে বাইরে কোথাও সেফ নেই, আমাদের কেউ সাহায্য করছে না, আমরা অভিভাবকহীন, আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই। আমরা সবাই আতঙ্কিত। বাহিরে চিহ্নিত সন্ত্রাসীরা এখন পর্যন্ত সদম্ভে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্নভাবে আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। আমরা যতদিন না সেফ ফিল করতেছি এবং প্রশাসন আমাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নিচ্ছে, ততদিন আমরা এখানে ফিরে আসবো না। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, উপাচার্য, সহ উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে তার বাসভবন যমুনায় এসেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যমুনা থেকে যোগ দেবেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, কতজন শিক্ষার্থী এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন? দাবি দেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে তাদের কাছ থেকে কোনো তথ্য জানতে পেরেছেন কি? আর বৈঠকটি কখন নাগাদ শুরু হবে? আচ্ছা, এইখানে মূলত এই মুহূর্তে এখানে কোনো শিক্ষার্থী নেই। শিক্ষার্থীরা যমুনা পর্যন্ত আসতেই পারেননি এবং ওনারা কাকরাইল মসজিদে যে মোড়টি রয়েছে সেই মোড় থেকে ফিরে গেছেন। এখন যমুনাতে যা আমরা এখনও কাউকে দেখতে পাচ্ছি না। একটু আগে অর্থাৎ ৪টার আগে ৩:৩০টার পরবর্তী সময় আমাদের কথা বলার সুযোগ হয়েছিল ডিসি রমনা, উপপুলিশ কমিশনার রমনা মাসুদ আলমের সাথে। উনি আমাদের জানিয়েছেন যে শিক্ষার্থীদের ৫ জনের একটি প্রতিনিধি দল ৩:৩০টার পরবর্তী সময়ে এইখানে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে আসছিলেন। আসার সময় ওনারা কাকরাইল মসজিদের ওখানে পুলিশের প্রতিনিধি দল, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধি দল, ওনারা ওদের সাথে কথা বলেন এবং মাসুদ আলম জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার পিএস সহকারী সাব্বির আহমেদের ওই স্মারকলিপিটি রিসিভ করেছেন এবং রিসিভ করার পর শিক্ষার্থীরা ওখান থেকে চলে যান। আর শিক্ষার্থীদের সাথে আমরা ফোনে কথা বলে যতটুকু জেনেছি তাদের মূলত ৬টি দাবি রয়েছে। প্রথম দাবি হচ্ছে যে মূল ঘটনার মারামারির ঘটনা, সেই মারামারির ঘটনায় বিচারের দাবি। তারপর হচ্ছে যারা আহত আছেন তাদের চিকিৎসার দাবি এবং এই যে হামলাটি যারা করেছে তাদের সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় যেন দেওয়া হয়, সেই বিষয়ে দাবি ছিলেন। এরপরে হচ্ছে যে যেন কুয়েটে আর কখনো ছাত্র রাজনীতি কেউ করতে না পারে, সেই বিষয়ে একটি সুনির্দিষ্ট নির্দেশনা বা ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। এবং শেষ দাবি হিসেবে শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের যে ভিসি এবং প্রভিসি রয়েছে তার পদত্যাগের দাবি।
তো এখনো পর্যন্ত আমরা পুলিশের বা বিভিন্ন সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি যে শিক্ষার্থীরা এখানে যে স্মারকলিপি সেটি দিয়ে চলে গেছেন। তারা বিশ্ববিদ্যালয়ে হয়তো 2টি বাসে এসেছিলেন ঢাকাতে এবং তারা হয়তো কিছুক্ষণের পরেই চলে যাবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, কারণ তারা ক্যাম্পাসে গিয়ে হয়তো এই আন্দোলন কন্টিনিউ করবেন। আপনি জানেন যে কুয়েট ক্যাম্পাস বন্ধ রয়েছে। কুয়েটের অচল অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান। 5 আগস্টের পর রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি বন্ধ হওয়ায় চুরি ছিনতাই সহ আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক KKM শহীদুর রহমান। রমজানে অর্থ লেনদেন বাড়ায় অপরাধের ঝুঁকিও বাড়ে, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে জানান তিনি। গতরাতে ডেমরার মাতুয়াইলে চেকপোস্ট পরিদর্শনে এসে তিনি বলেন, এসব বন্ধে মাঠে থাকছে তল্লাশি দল। ধর্ষণ, চুরি বা ডাকাতির মতো কোনো ঘটনার খবর পেলে তা দ্রুততার সঙ্গে র্যাবকে জানানোর আহ্বানও তার। 5 আগস্টের আগে যারা চাঁদাবাজিতে জড়িত ছিল তাদের আয়ের পথ বন্ধ থাকায় এখন তারা ডাকাতি, ছিনতাইয়ে জড়াচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র্যাবও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে বলে জানান KKM শহীদুর রহমান। 5 আগস্টের পূর্বে এরা হয়তো একটি রাজনৈতিক ছত্রছায়ায় থাকতো, সেই তাদের সাথে অন্য এই ধরনের চুরি ডাকাতি ছিনতাই ব্যতীত তারা হয়তো বিভিন্নভাবে অপ্রকাশ্যে যে চাঁদাবাজিগুলো করতো সেগুলি এখন নাই। এখন কোনো রাজনৈতিক ছত্রছায়ায় কেউ এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারতেছে না, এই জন্য হয়তো এরা এই ধরনের অপরাধমূলক কার্যকলাপের সাথে সম্পৃক্ত হচ্ছে। কায়েমি স্বার্থে যেন পুলিশ দলদাসে পরিণত না হয় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীর শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি। নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সমাপনী কুচকাওয়াজে 38তম BCS পুলিশ ব্যাচের 3 জন ও 40তম BCS পুলিশ ব্যাচের 57 জন প্রশিক্ষণার্থী অংশ নেন। কোনো কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের দলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। সরকারি কর্মকর্তা হিসাবে আপনাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য থাকবে। এসব তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন এবং নিশ্চিত করুন যেন কোনো গোপন বা সংবেদনশীল তথ্য যেন জনসমক্ষে না আসে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছে চরমপন্থী সংগঠনগুলো। ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ, বালুঘাট দখলে নিতে সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে উপস্থিতি জানান দিচ্ছে নিষিদ্ধ গোষ্ঠী ঘোষিত সন্ত্রাসীরা। ফলে নতুন করে আতঙ্কে সাধারণ মানুষ। তবে চরমপন্থীদের নিয়ন্ত্রণে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপায় 3 জনকে গুলি করে হত্যার দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠন জাসদ গণবাহিনী। দাবি করা হয়, খুন, গুম ও ধর্ষণে জড়িত থাকায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা হানিফ সহ 3 জনকে হত্যা করা হয়েছে। হানিফের সহযোগীদেরও হুমকি দেয়া হয়। 3 খুনে কুষ্টিয়ার জাসদ গণবাহিনীর দায় স্বীকারের ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, ঠিকাদারি কাজসহ এলাকার নিয়ন্ত্রণ নিতে অপরাধ সংঘটিত করছে সংগঠনগুলো। অনেক বছর ধরে এই কর্মকাণ্ডগুলো ছিল না, তো আবার এই সন্ত্রাসী গ্রুপটা মাথাচাড়া দিয়ে উঠেছে। গণমাধ্যমের বা অনলাইন মাধ্যমে যে সমস্ত জানাচ্ছে জনগণের কাছে, এগুলো জনগণের ভিতরে একটা ভীতি সঞ্চার হচ্ছে। 3 জনকে হত্যার পর চুয়াডাঙ্গা সহ খুলনা বিভাগের কয়েকটি জেলার বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতাকর্মীরা আতঙ্কিত। যদিও পুলিশ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হুমকি স্বরূপ কিছু কথাবার্তা বলা হয়েছে, যেটা আজকের সামাজিক যে অবস্থা, এই অবস্থার মধ্যে সবাইকেই একটা চিন্তার মধ্যে রাখা হয়েছে। ঝিনাইদহে একটা ঘটনা ঘটেছে, একটা বাহিনীর নামে 3 জনকে হত্যা করা হয়েছে বলে আমরা মিডিয়াতে দেখেছি। আমরা এ সম্পর্কে কাজ করছি। এখনো পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো তৎপরতা আছে বলে আমাদের কাছে কোনো তথ্য নাই। জাসদ গণবাহিনীর হুমকিতে আতঙ্কিত নয় মাগুরাবাসী। তবে বারবার হত্যাকাণ্ড ঘটলে জনজীবনে প্রভাব পড়তে পারে। চরমপন্থীদের তৎপরতা বন্ধে অভিযান চালানোর আহ্বান তাদের।
আমাদের প্রশাসনের কাছে আকুল আবেদন যে আমাদের মাগুরাতের জন্য এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের উত্থান রোধে যশোরে নাগরিক সমাজের সাথে জরুরি সভা করেছে প্রশাসন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার হিসেবে স্বীকৃতি দেয়া বন্ধ সহ 5 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বিভিন্ন সরকারি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সকাল 8টা থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্নরা। কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে মেডিকেল কলেজের অন্য শিক্ষার্থীরাও ক্লাস পরীক্ষা বর্জন করেছেন। একই দাবিতে কর্মবিরতি চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও। আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক উপায়ে তারা এসব দাবি সরকারের কাছে জানিয়ে এলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উচ্চ মাধ্যমিক পাশ করে যে কেউ ডাক্তার পদবি ব্যবহার করে অপচিকিৎসা করছেন বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। এতে মূল চিকিৎসকেরা হেনস্থার শিকার হচ্ছেন দাবি তাদের। 5টা দফা পেশ করি। পুরো বাংলাদেশের সকল চিকিৎসক সমাজের প্রত্যেকটি ডাক্তার মনে করেছিল যে এই 5টি দফা অত্যন্ত যৌক্তিক এবং এটি স্বাস্থ্য খাতকে সামনের দিকে অগ্রসরের জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে কর্মরত রয়েছেন 277 জন ইন্টার্ন চিকিৎসক। তো এই বড় সংখ্যক চিকিৎসক যখন রোগীদেরকে সেবা দেওয়া থেকে নিজেদেরকে বঞ্চিত করে রাখছেন, স্বভাবতই সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়বে। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, রাজশাহী মেডিকেলের শিক্ষার্থীরা তো অনেকক্ষণ ধরেই কর্মবিরতি পালন করছেন, তো সমস্যার কোনো সমাধান এই পর্যন্ত হয়েছে কিনা? আন্দোলনকারীরা সর্বশেষ কি তথ্য জানিয়েছেন? আজকে দুপুর 12টা থেকে মূলত তাদের যে কর্মসূচি, কর্মবিরতির পালনের যে কর্মসূচি সেটি শুরু হয়েছে এবং দুপুর 12টায় প্রথমে ইন্টার্ন চিকিৎসকরা এবং রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে যেটি মানববন্ধন করেছে, তারা রাজশাহী মেডিকেল কলেজের সামনে প্রায় ঘণ্টাব্যাপী সময় তারা মানববন্ধন করেছে। এরপর তারা মানববন্ধন থেকে একটি মিছিল নিয়ে গিয়ে যায় এবং সেটি রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সামনে। সেখানে তারা বেশ কিছু সময় অবস্থান নেয় এবং সারা বিক্ষোভ করেছে। সে ইন্টার্ন চিকিৎসকরা যেটি বলছেন, তারা তাদের এই কর্মসূচি চলছে মূলত কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকেই এবং কেন্দ্রের যে আন্দোলন কর্মসূচি তার সাথে তারা আছে। ইন্টার্ন চিকিৎসকদের নেতা এখানে এম আবদুল্লাহ, তার সাথে আমার কথা হচ্ছিল কিছুক্ষণ আগে। তিনি যেটি বলছেন যে তাদের আজকের কর্মসূচি বলতে কর্মবিরতি যে কর্মসূচি সেটি তারা চলমান রাখবে, তবে যে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন সেটি তারা দুপুরে করেছে। আজকের মতো তাদের আর কোনো কর্মসূচি নেই, তবে তারা যেটি লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সেটি তারা চালিয়ে যাবে। আর এই কর্মসূচির কারণে প্রভাব পড়ছে যেটি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মূলত রাজশাহী, শুধু রাজশাহী বিভাগ না, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকেও রোগীরা এখানে আসছেন। এখানে যে প্রভাবটি পড়ছে, মূল বিষয়টি হচ্ছে যে ইন্টার্ন চিকিৎসকরাই প্রাথমিক পর্যায়ে রোগী গ্রহণ করা থেকে শুরু করে প্রাথমিক যে চিকিৎসা, রোগীর কি সমস্যা সেটি নির্ধারণের কাজটি মূলত ইন্টার্ন চিকিৎসকরাই করে থাকেন। এখানে রাজশাহী মেডিকেল কলেজের জরুরি বিভাগের কর্মকর্তা এবং এখানকার মুখপাত্র যিনি ডাক্তার শঙ্কর কে চৌধুরী, তার সাথে কথা হচ্ছিল। তিনি বলছেন যে এখানে প্রায় 350 ইন্টার্ন চিকিৎসক মূলত কর্মরত থাকেন এবং এখানে সবসময় রোগীর সংখ্যা প্রায় 2500 থাকে। আর প্রতিদিনই রোগী ভর্তি হয়, নতুন রোগী আসে প্রায় 1000। এই 1000 রোগীর যে গ্রহণ করা এবং তাদের চিকিৎসার প্রাথমিক পর্যায়ে কি অসুস্থতা নিয়ে এসেছে এবং কোন ওয়ার্ডে গিয়ে কোন চিকিৎসা, কিভাবে চিকিৎসা শুরু হবে, এই কাজটি মূলত নির্ধারণ করে থাকেন ইন্টার্ন চিকিৎসকরা। আর এই 12টার সময় থেকে যে ইন্টার্ন চিকিৎসকরা না থাকার কারণে এই সমস্যাটি মূলত শুরু হয়েছে এবং এইটি যত সময় যাচ্ছে তত সংকটটি প্রকট হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইন্টার্নরা হাসপাতালে না থাকলেও জরুরি চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয়, জরুরি অস্ত্রোপচার যাতে ব্যাহত না হয় সেজন্য তারা সচেষ্ট আছেন এবং মিড লেভেলের চিকিৎসক এবং অধ্যাপক যারা আছেন তারা চিকিৎসা সেবা দিয়ে রোগীরা সমস্যা দ্রুত সমাধান হোক, এটাই সকলের প্রত্যাশা। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু। সমগ্র বাংলাদেশে নিচ্ছি বিরতি, ফিরব আরো খবর নিয়ে।
সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সাভার ও সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে শহীদ মিনার প্রাঙ্গণে এসে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এ সময় বক্তারা দেশে প্রতিনিয়ত ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে অভিযোগ করে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। সিরাজগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেন বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কাছে দেয়া হয় স্মারকলিপি। এ সময় জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা। দেশের কয়েক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এর মধ্যে দিনাজপুর, রংপুর ও বগুড়ায় বজ্রপাতে মারা গেছেন ৩ জন। দিনাজপুরে ভোর থেকেই মেঘাচ্ছন্ন ছিল আকাশ। সকাল 8:30টার দিকে শুরু হয় বৃষ্টি। ৮ ঘন্টায় প্রায় 16 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে পার্বতীপুর উপজেলার মৌলভীডাঙ্গায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়। এদিকে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন শিক্ষার্থী, অফিসগামী মানুষ। রংপুরে সকাল থেকে হালকা বৃষ্টি শুরু হয়। এর মধ্যে বদরগঞ্জে বেলা 11:15টায় বজ্রপাতে মারা যান সাইদা বেগম নামে এক নারী। বগুড়ার কাহালুতে ধানের চারা ওঠানোর সময় বজ্রপাতে মোহাম্মদ আকন্দ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে বৃষ্টি হয়েছে সুনামগঞ্জেও। মেহেরপুরে বৃষ্টির সাথে দমকা বাতাসে গম ক্ষেতের ক্ষতির আশঙ্কায় পড়েছেন কৃষকেরা। গাজীপুরের শ্রীপুরে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল করার ঘটনায় উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম পিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে শনিবার সমর্থকদের নিয়ে চাঁদা আদায়ে বাজারে মহড়া দেয়ায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের কোনো ধরনের অপকর্মের দায় নেবে না দল। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেয়া হয়। এর আগে শনিবার বিকেলে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এমসি বাজারে একটি মিছিল হয়। পরে সমাবেশ করে বাজার থেকে খাজনা আদায়ের ঘোষণা দেয় জাহাঙ্গীর। এই ঘটনা এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দ্যাটস ইট পোশাক কারখানা শ্রমিকরা। সকালে মালেকের বাড়ি এলাকায় এই কর্মসূচি পালন করেন শ্রমিকরা। পুলিশ জানিয়েছে, গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট কারখানায় ৭৬ জন শ্রমিককে ছাঁটাইয়ের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। এক পর্যায়ে সকাল 10:30টায় বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে। ২.৫ ঘণ্টা পর শিল্প পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। বিক্ষোভের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শেরপুর পৌর শহরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সহ কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়। এতে এক পথচারী ও এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। রাতে অষ্টমীতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রনি মিয়া ও গৌরব শেরপুর শহরের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত 1টার দিকে একটি মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। পরে আরও একটি অটোরিকশা ও এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় এক শিশু। আহত অন্তত 7 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও একজন। দুর্ঘটনার পর মাইক্রোবাস ফেলে পালিয়ে যায় চালক ও যাত্রীরা। মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ওষুধ সহ প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। 6 মাসেরও বেশি সময় ধরে এই অবস্থা চলায় ভোগান্তিতে রোগী ও স্বজনেরা। তবে দ্রুত সংকট কাটাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্যাথোলজি বিভাগে রোগ নির্ণয়ে রয়েছে কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি। তবে রিয়েজেন্ট না থাকায় 2-4টি ছাড়া কোনো রোগের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। অলস সময় কাটছে এই বিভাগের কর্মীদের। 2 মাস ধরে এই মালামালগুলোর সমস্যা, বিশেষ করে গুঁড়া সাবান, মাইক্রোপোর, গজ ব্যান্ডিজ, রিপোর্ট ডেলিভারি খাম আর প্লাস্টার অফ প্যারিস। একই অবস্থা ফার্মেসি বিভাগেও। 6 মাস ধরে বরাদ্দ না পাওয়ায় বিভিন্ন রোগের ওষুধ সহ গুরুত্বপূর্ণ সরঞ্জামের সংকট দেখা দেয়। যখন প্রেসক্রিপশন দেয় বা লিখে দেয়, আমাদের এখানে আসার পরে আমরা আমাদের যে সমস্ত আইটেম আমাদের আছে সেগুলো আমরা দিয়ে দিই।
রোগী ও স্বজনদের অভিযোগ 500 শয্যার হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সেবা থেকে বঞ্চিত তারা। পরীক্ষা নিরীক্ষার জন্য বেসরকারি ক্লিনিকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। কিট, তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালস, বলে যে এইগুলাও নাই। আমি বললাম যেগুলো না হলে তাহলে সাধারণ পাবলিক, আমাদের মতো পাবলিক যারা আছে তারা কি করবে? ভাই আমরা জানি না, আমরা বাইরেটা করাই নিয়ে আসি। 4টা টেস্ট দিছে, পরে আমি টেস্টগুলো করাইতে গেছি হসপিটালে, বলছে যে না, এই সরকারি হসপিটালে এগুলা কিটসগুলো নাই, এগুলা শেষ হয়ে গেছে, এগুলো আপনার বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে। তবে শিগগিরই সংকট কাটাতে ব্যবস্থা নেওয়ার আশা দেখাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনের ভিতরে যে সমস্যাগুলো আপনি বলছেন যে আমার কিছু ওষুধ সংকট, গুরুত্বপূর্ণ টেস্টগুলি, রিয়েজেন্ট, তারপরে মনিহারি দ্রব্যাদি, এগুলি সংকট, আশা করা যায় এই সংকটগুলি থাকবে না ইনশাল্লাহ। প্রতিদিন এই হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন প্রায় 1000 রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।